প্রিয় ভাই ও অপুরা, গত ভিডিও ক্লাসে আমরা শতকরা সংযুতি নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে এসেছি। আজকের ভিডিও ক্লাসে আমরা স্থূল সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টপিকটার হেডিং হচ্ছে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। তোমরা এই নামটা দেখেই হয়তো বুঝতে পারছো অনেকেই যে শতকরা সংযুতির সাথে স্থূল সংকেতের একটা সম্পর্ক রয়েছে। তো চলো আমরা দেখে নিই যে সেই সম্পর্কটা কি। প্রথমেই আমরা দেখি যে স্থূল সংকেত ধারণাটার প্রবর্তন কিভাবে হয়েছে। একটি অণুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার যে অনুপাতটা সেটা বোঝানোর জন্য মূলত স্থূল সংকেতের ধারণাটি প্রবর্তন করা হয়েছে। যেই সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। তাহলে আমরা এর আগে আণবিক সংকেত সম্পর্কে ধারণা পেয়ে এসেছি। আণবিক সংকেতে একটা সংকেতকে বা একটা রাসায়নিক যে কোনো যৌগকে বা অণুকে আমরা কি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তার রাসায়নিক সংকেতের, তার আণবিক সংকেতের মাধ্যমে। এবার এই সংকেতটা, স্থূল সংকেতটা দিয়ে আমরা কি কোনো একটা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করতে পারি। এটা কিভাবে একটু খেয়াল করে দেখো। উদাহরণ হিসেবে আমি প্রথমেই বেছে নিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইডকে। হাইড্রোজেন পারঅক্সাইড এর সংকেতটা হচ্ছে H2O2। এটাকে আমরা বলি আণবিক সংকেত। এবং এই আণবিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি এবং অক্সিজেন পরমাণু রয়েছে কয়টি? দুটি। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:2 এবং এটাকে আমরা কি সমানুপাত বা সরল অনুপাত থেকে কি করতে পারি? আরো ছোট করে নিতে পারি। তার মানে 1:1। তার মানে 1:1 রেশিওতে হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তাহলে এবার এই 1 এবং 1 যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের ডান পাশে ছোট করে নিচে লিখি, এটাই হয়ে যাবে তার স্থূল সংকেত। তো 1 সচরাচর আমরা লিখি না, তার মানে H1O1 এর পরিবর্তে HO, এই সংকেতটা দেখলেই তুমি বলবে যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোনো একটা যৌগের স্থূল সংকেত। এবং কোন সেই যৌগটা? এই যৌগটার নাম হচ্ছে কে? এই যৌগটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এবার আমরা আরেকটা যৌগ দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। বেনজিন। বেনজিনের সংকেত হচ্ছে, আণবিক সংকেত হচ্ছে C6H6। তার মানে বেনজিন অণুতে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন পরমাণু রয়েছে। এবার তাদের অনুপাতটা তাহলে কত? কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা 6:6। তার মানে এটাকে ছোট করে নিলে আমরা করতে পারি 1:1। এবার তাদের যদি আমি স্থূল সংকেতটা প্রকাশ করি তাহলে বেনজিনের স্থূল সংকেতটা হবে C1H1। তার মানে এই সংখ্যা দুটোকে আমি কার্বন এবং হাইড্রোজেনের ডানে ছোট করে লিখেছি, কিন্তু 1 আসলে লেখা হয় না, তাহলে আমরা লিখলাম কি CH। তার মানে CH দেখলে এখন তুমি বুঝবে কি এটা হচ্ছে বেনজিনের সংকেত, বেনজিনের স্থূল সংকেত। তাহলে HO দ্বারা তুমি কি বুঝতে পারছো যে এখানে এটা এমন একটা যৌগ যেই যৌগটাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত? 1:1। তার মানে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে এখানে ঠিক তত সংখ্যক অক্সিজেন পরমাণুই রয়েছে। এই জন্যই দুজনের ডান পাশে কি এক ব্যতীত অন্যান্য কোনো সংখ্যা নেই, তাই তো? আবার এখানে খেয়াল করে দেখো যে CH, এই স্থূল সংকেতটা দেখলেই তুমি বুঝবে যে এটা হচ্ছে এমন একটা যৌগের সংকেত যার কি, যাতে একই সংখ্যক কার্বন এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই জন্য তাদের অনুপাতটাকে 1:1। কিন্তু এইভাবে স্থূল সংকেত দেখলেই তুমি এই যৌগটা আসলে কোন যৌগ, কিংবা একই মানে একাধিক যৌগের কিন্তু কি একই স্থূল সংকেত হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, যেমন আমি যদি C2H2 এর কথা বলি, C2H2 এটা কার সংকেত তোমরা জানো না হয়তো। এটা হচ্ছে একটা অ্যালকাইনের সংকেত যার নাম হচ্ছে ইথাইন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাতটা সেটা কত? সেটা হচ্ছে 2:2, যেটাকে সংক্ষেপ করলে 1:1 দাঁড়ায়। তাহলে এই ইথাইনের স্থূল সংকেত কি হবে? C1H1, যেটাকে আরো সংক্ষিপ্ত করলে CH। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইথাইনের সংকেতটাও কি, স্থূল সংকেতটাও কি CH, আবার বেনজিনের স্থূল সংকেতটাও কি CH। তার মানে শুধু CH দেখে তুমি কিন্তু বলতে পারবে না এটা মূলত কোন যৌগ, কিন্তু তুমি এরকম একটা ধারণাতে আসবে যে এই যৌগটাতে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান।
কারণ দেখো এই বেনজিনে কি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যা সমান, আবার এই ইথাইনেও কি কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান। তার মানে স্থূল সংকেত দ্বারা আমরা কোন একটা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাতটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসে চলে যাই। তার আগে আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত যে নির্ণয় করতে পারি এটার কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলো আমরা একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে যে প্রথমে মৌলসমূহের যে শতকরা সংযুতি, অর্থাৎ একটা যৌগে মৌলগুলোর যে শতকরা সংযুতি যেটা দেয়া থাকবে আমাদেরকে, সেই শতকরা সংযুতিগুলোকে আমরা সংশ্লিষ্ট পরমাণুর যে পারমাণবিক ভর সেটা দিয়ে ভাগ করব। ধরো আমাদেরকে পানির শতকরা সংযুতি দিয়ে দিল, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি দিয়ে দিল, তাহলে আমি কি করব, অক্সিজেনের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করব, আর হাইড্রোজেনের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করব। এরপরে এই যে ভাগফলগুলো আমি পেলাম, ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ওই ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে, এবং এবার যে নতুন ভাগফলগুলো তুমি পাচ্ছ সেগুলো যদি ভগ্নাংশ হয় তাহলে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য আমরা প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে সবগুলো ভাগফলকে গুণ করব। এই পয়েন্টটা আমরা যখন উদাহরণগুলো প্র্যাকটিস করব তখন বুঝতে পারবো, আমি একটু পরেই দেখাচ্ছি। 3 নম্বর ধাপটা হচ্ছে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে, অর্থাৎ একটু আগে যেমন দেখলে ডান পাশে সেই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই স্থূল সংকেতটা তৈরি হয়ে যাবে। আর মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটা লেখার প্রয়োজন নেই, যেমন একটু আগে আমরা দেখেছিলাম যে C1H1 এর পরিবর্তে আমরা CH লিখেছি, কিন্তু আবার দেখো যে পাশাপাশি যে H1O1 এর পরিবর্তে আমরা কিন্তু HO লিখেছি। তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে তাহলে কি আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা কোশ্চেন রয়েছে যেখানে বলা হচ্ছে যে এমন একটা যৌগ বা একটা যৌগ রয়েছে যেখানে কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি বা শুধু সংযুতি বলা থাকতে পারে 7.69%। যৌগটির স্থূল সংকেত বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথম ধাপটা কি, আমরা সমাধানে চলে যাই। প্রথম ধাপটা হচ্ছে মৌলগুলোর শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে কার্বনের শতকরা সংযুতিকে কি করব, তার পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি কত দাঁড়াবে সেটা, তার মানে কার্বন বোঝানো হচ্ছে এই যে 92.31, এই পার্সেন্টটাকে আমি কি তার পারমাণবিক ভর অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করলাম, আর এটা আসলো রেজাল্টটা কত 7.69। হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, তার যে শতকরা সংযুতিটা 7.69 দেওয়া আছে এটাকে তার পারমাণবিক ভর 1 দিয়ে আমি ভাগ করলাম, রেজাল্টটা আসছে কত 7.69 আসবে। এবার আমি যেই ভাগফলগুলো পেলাম, এখানে একটা পেলাম এখানে একটা পেলাম, এই দুটো ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম যেটা, তো এখানে যেহেতু দুটো একই তার মানে যে কোনো একটা দিয়ে আমি কাজ করতে পারি, তো ক্ষুদ্রতম যেটা সেটা দিয়ে এই ভাগফলগুলোকে আবার ভাগ করব। কিরকম একটু খেয়াল করো, এই যে ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেটা দিয়ে আমি এই ভাগফলগুলোকে আবার ভাগ করব। এই যে দেখো কার্বনের ক্ষেত্রে তার রেজাল্টটা ছিল কত এটা, তাহলে ক্ষুদ্রতম এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম তো নেই, দুটোতে একই ভ্যালু 7.69, তাহলে 7.69 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে 1। আবার হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, যে এই ভাগফলটাকে আমি ক্ষুদ্রতম সংখ্যা 7.69 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট আসলো 1। তাহলে এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে আমি যদি লিখি, খেয়াল করে দেখো এই যে C1H1 হবে সংকেতটা, যে কার্বনের ক্ষেত্রে 1 হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তার মানে এটাকে 1 যেহেতু আমরা লিখবো না এটাকে বলা যায় CH, তার মানে CH বললে কি এই যৌগটার স্থূল সংকেত হবে, অর্থাৎ আমাকে যেই শতকরা সংযুতি দেয়া আছে সেটা থেকে আমি কি করতে পারবো, তার স্থূল সংকেতটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এই CH-টাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে যে কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি হাইড্রোজেন হচ্ছে 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 65.30% দেয়া আছে। এর স্থূল সংকেত বের করো। মানে আগের বারের মতন প্রথম স্টেপটা কি, প্রথমে নিজ নিজ শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। হাইড্রোজেনের ক্ষেত্রে 2.04 কে তার পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করা হলো, রেজাল্ট আসলো কত 2.04। সালফারের ক্ষেত্রে তার শতকরা সংযুতি এখানে 32.65, রেজাল্ট পারমাণবিক ভর দিয়ে ভাগ করছি, সালফারের পারমাণবিক ভর আমরা জানি 32, রেজাল্ট আসছে কত 1.02। আর সর্বশেষ অক্সিজেনের এই যে শতকরা সংযুতি দেওয়া ছিল সেটাকে অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করায় রেজাল্ট পেলাম 4.08।
এবার কাজ কি? এবার দ্বিতীয় স্টেপের কাজ, ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ওই ভাগফলগুলোকে ভাগ করবো। এখানে ভাগফল রয়েছে তিনটা ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 1.01। এই 1.02, এই 1.02 দিয়ে আমি এটাকে এবং এটাকে আলাদা 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 করে ভাগ করব। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে দেখো 2.04কে আমি ভাগ করেছি কি? ক্ষুদ্রতমটা দিয়ে। তাহলে আসছে কত? একটা পূর্ণ সংখ্যা আসছে, যেটা হচ্ছে কত? 2। সালফারের ক্ষেত্রে দেখো এখানে এটাকে ওইটা দিয়ে ভাগ করছে, কারণ এটাই সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে 1.02কে 1.02 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 1। আর অক্সিজেনের এই যে ভ্যালুটা, ভাগফলটা 4.08, এটাকে কি? ক্ষুদ্রতম যে সংখ্যাটা, অর্থাৎ এটা 1.02 দিয়ে ভাগ করছি, করে রেজাল্ট আসলো 4। তাহলে আশা করি প্রথম এবং দ্বিতীয় স্টেপ বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। 3 নম্বর স্টেপে কি করব? এই মানগুলো, মানে এই যে ভাগফলগুলো পেলাম, সর্বশেষ ভাগফলগুলো 2, 1, 4, এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই আমরা স্থূল সংকেতটা পেয়ে যাব। খেয়াল করে দেখি। সুতরাং আমাদের স্থূল সংকেতটা হচ্ছে, কে কে ছিল এখানে? হাইড্রোজেন মানে H2S1 এবং O4। এই যে দেখো সংশ্লিষ্ট যে ভাগফলটা, এটা তার ডান পাশে নিচে নিচে লিখেছি। তাহলে 1টা কি আমরা লিখবো না, তাহলে সমান চিহ্ন দিয়ে আবার আমি ঠিক করে দিলাম। তাহলে H2SO4, এটা কার সংকেত? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সংকেতটার ক্ষেত্রে তাহলে যেহেতু এখানে কি 2, এখানে 1, এখানে 4, তার মানে 2, 1 এবং 4 এর মধ্যে গসাগু যদি আমি করি, কত হবে গসাগুটা? গসাগুটা হবে 1, তাই তো? এই গসাগু দিয়ে আমি যদি এই সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে তো চেঞ্জ হবে না কোনো, তাই না? তার মানে কি? তার মানেটা হচ্ছে কিছু কিছু এমন যৌগ আছে যাদের আণবিক সংকেত এবং স্থূল সংকেত সব সময় একই হবে। যেমন H2O, পানির কথা তুমি চিন্তা করো, কিংবা তুমি অ্যামোনিয়ার কথা চিন্তা করো, NH3, আবার এখানে সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করো। ঠিক আছে, তার মানে তুমি সবগুলো যৌগের নতুন নতুন কোনো স্থূল সংকেত পাবে না। কিছু কিছু যৌগের ক্ষেত্রে তাদের আণবিক সংকেতই হচ্ছে তাদের স্থূল সংকেত। যেমন তুমি এখানে লক্ষ্য করো, এখানে যেই শতকরা সংযুতি দেওয়া হয়েছে সেটা অনুযায়ী আমরা বের করে ফেলাম যৌগটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং দেখো সালফিউরিক অ্যাসিডের তুমি যেই আণবিক সংকেতটা জানো সেটা যা, এখানে স্থূল সংকেতটাও তা। কারণ এখানের মৌলগুলোর যে পরমাণুগুলো, তাদের যে পরমাণুর সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে কি গসাগু 1। তো যাদের এরকম পরমাণুর সংখ্যাগুলোতে গসাগু 1 হবে, তাদের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত সবসময় একই হবে। যেমন একটু আগে আমি যখন হাইড্রোজেন পারঅক্সাইড দেখাচ্ছিলাম H2O2, তাদের পরমাণুর সংখ্যাগুলোর মধ্যে গসাগু আছে না? গসাগুটা কি 1? না, গসাগুটা হচ্ছে 2, কারণ H2O2, এই দুইটা 2 এর মধ্যে গসাগু কত হবে? 2ই হবে, তাই তো? তো সেজন্য ওই গসাগু দিয়ে আমরা ভাগ করে পেয়ে যাই। এইভাবেও তুমি মনে রাখতে পারো, আবার আমি যেভাবে ম্যাথটা করালাম এইভাবেও তুমি মনে রাখতে পারো, একই রকম। আরেকটা উদাহরণ আমরা দেখি। কোন যৌগের নাইট্রোজেনের শতকরা সংযুতি দেয়া আছে 36.8%, অক্সিজেনের 63.2%। ওই যৌগের আণবিক ভরটা দেয়া আছে। আচ্ছা, এখানে আণবিক ভরটার প্রয়োজন নেই, আমি এটা একটু কেটে দিই। আর এখানে একটু টাইপের ভুল এসেছে, যৌগটির স্থূল সংকেত বের করো। স্থূল সংকেতটা বের করতে বলা হচ্ছে আমাদের এখানে। আমরা খেয়াল করি তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে শতকরা যেই সংযুতিটা তাকে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করে দিব, পারমাণবিক ভর দিয়ে। তোমাদের বইয়েও এই জিনিসটা ভুল থাকতে পারে, একটু ঠিক করে নেবে। পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে নাইট্রোজেনের এখানে 36.8, তার পারমাণবিক ভর যেটা 14, সেটা দিয়ে ভাগ করে আমরা রেজাল্ট পেলাম 2.63। এরপরে অক্সিজেনের ক্ষেত্রে তার শতকরা সংযুতি কত? 63.2%। এটাকে অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করলে রেজাল্টটা পাই 3.94। এরপরে দ্বিতীয় স্টেপ কি? এদের মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগফলগুলোকে আবার ভাগ করব। তাহলে 2.63, 3.94 এর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 2.63। তাহলে 2.63 দিয়ে একবার একে ভাগ করব, আরেকবার একে ভাগ করব। ক্লিয়ার? তাহলে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে 2.63 কে 2.63 দিয়েই ভাগ, রেজাল্ট হচ্ছে 1। অক্সিজেনের ক্ষেত্রে 3.94 কে 2.63 দিয়ে ভাগ করে 1.5।
এবার মানগুলোকে এবং মোলের প্রতীক দিয়ে আমি যদি সংকেত আকারে লিখি তাহলে স্থূল সংকেত পাওয়া যাবে। কিরকম? এই যে দেখো N1O 1.5, তার মানে NO 1.5। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি সেই ঝামেলাটা? পরমাণুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। তখন আমরা কি করব? এরকম কেসগুলোতে আমি স্টেপ 2-তে দেখিয়ে এসেছিলাম, এরকম যদি কেস চলে আসে, ভগ্নাংশ যদি চলে আসে, তাহলে কি করব? এখানে কে কে রয়েছে? 1 এবং 1.5, মানে এখানে 1টা উহ্য আছে, 1 এবং 1.5। তাহলে এই দুটো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে? ক্ষুদ্রতম একটা পূর্ণ সংখ্যা দিয়ে বা ক্ষুদ্রতম একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যাতে করে দুইটা ভ্যালুই কি পূর্ণ সংখ্যা আসে। তাহলে 1 দিয়ে গুণ করলে তো 1 1ই থাকবে, 1.5 1.5ই থাকবে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করি। n, এখানে n এর ভ্যালু হচ্ছে 1, 1 কে 2 দিয়ে গুণ করলাম, রেজাল্টটা হবে কত? 2। আবার আমরা যদি এখানে আর কে রয়েছে, এখানে আর রয়েছে অক্সিজেন। অক্সিজেন কত? 1.5 ছিল, 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3। তাহলে দেখো n হচ্ছে 2, ও হচ্ছে 3, দুইটাই পূর্ণ সংখ্যা। তাহলে এই যৌগটার ফাইনালি স্থূল সংকেতটা হবে N2O3, যার নাম হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তাহলে খেয়াল করে দেখো, এরকম পেঁচানো জিনিসও কিন্তু পরীক্ষায় আসতে পারে বা তোমাদের শিখতে লাগবে। কিরকম? যে তুমি এখানে এই ভাগফলগুলো তো বের করলে, তারপরে ক্ষুদ্রতমটা দিয়ে আবার ভাগফলগুলোকে ভাগ করার পরে দেখলে একটা পূর্ণ সংখ্যা আরেকটা ভগ্নাংশ, তখন কি করবে? তো তখন কি করা লাগবে আমি তোমাকে এই ম্যাথটাতে কিন্তু শিখিয়ে দিলাম, যে তখন আমরা কোনভাবে আগাবো। আশা করি এটাও বুঝতে পারলে যে ভাগফলগুলো, ফাইনাল ভাগফলগুলোর মধ্যে কোনোটা ভগ্নাংশ আসলে আমরা কিভাবে তাদেরকে পূর্ণ সংখ্যা করে নেব, এবং সেটাই হবে আমার কি ফাইনাল স্থূল সংকেত। এরপরে আরেকটা উদাহরণ, এই উদাহরণটা আমি করে দেব না, তোমরা একটু প্র্যাকটিস করো, ভিডিওটা এখানে পজ করে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করো, তারপরে ভাইয়ার উত্তরের সাথে মিলিয়ে নাও। তাহলে দেখো ভাইয়া সলিউশন দিচ্ছি। এখানে পারমাণবিক ভর দিয়ে ভাগ প্রথমে পাচ্ছি, তারপরে ভাগফলগুলোর মধ্যে থেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা দিয়ে বাকি মানে সব ভাগফলগুলোকে আবার ভাগ করব, এরকম একটা কিছু পেলাম। এরপরে আমরা প্রতীকটা লিখছি। তাহলে কত? এটা হচ্ছে H2O1, তার মানে H2O। তুমি দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে পানি, তার মানে পানির ক্ষেত্রে তার আণবিক সংকেত এবং কি স্থূল সংকেত একই হবে। আশা করি এটা সবাই তোমরা করতে পেরেছো। আরেকটা উদাহরণ দিয়ে আমরা স্থূল সংকেত শেষ করব, সেটা হচ্ছে একটা যৌগে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি দেয়া আছে, দেখতে পাচ্ছ। যৌগটার স্থূল সংকেত কি হবে বা কত হবে? তাহলে এবারও তুমি এই জায়গাটাতে ভিডিওটাকে পজ করে দিয়ে নিজেরা প্র্যাকটিস করো, কারণ ইতিমধ্যে তুমি 4টা প্রবলেম করে এসেছো, যেগুলো কি সবগুলোই একই রকম। যদি তুমি কি শুধুমাত্র কোনো মৌলের পারমাণবিক ভরগুলো জানো, তাহলেই কিন্তু এটা করতে আর তোমার সমস্যা হবার কথা না। তাহলে আমি এবার সলিউশনটা দিই। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। হাইড্রোজেনেরটাকে তার পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করছি, নাইট্রোজেনেরটাকে তার পারমাণবিক ভর 14 দিয়ে এবং অক্সিজেনেরটাকে তার পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করলাম। যে ভাগফলগুলো পেলাম তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1.59। তাহলে 1.59 দিয়ে সব ভাগফলগুলোকে যদি ভাগ করি, এখানে খেয়াল করে দেখো যে 1.16কে, সরি এখানে একটা প্রিন্টে ভুল এসেছে, একটু দেখি আমরা। এখানে 1.61 এই ভ্যালুটাকে আমি যদি 1.59 দিয়ে ভাগ করি, রেজাল্টটা কি 1-এর কাছাকাছি হবে, তাই তো? এখানে ধরো 1.0 সামথিং আসতো, এটাকে তুমি 1 করে দিবে, অবশ্যই পূর্ণ সংখ্যা করে দিবে। তবে অনেক বেশি পার্থক্য থাকলে, যেমন আগেরটাতে 1.5 এসেছে, সেটাকে কি আমরা 2 করে নিয়েছি? না। আবার এটাতে দেখো যে নাইট্রোজেনেরটাতে যেহেতু 1.59 ক্ষুদ্রতম ছিল, এটা দিয়ে ভাগ করলাম, রেজাল্ট আসলো 1। এটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে আমরা কত এখানে 4.76, এটাকে ভাগ করছে কত দিয়ে? এটাকে ভাগ করছি 1.59 দিয়ে। রেজাল্টটা কত আসে জানো? নর্মালি তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো, এটা রেজাল্ট আসবে 2.993। তাহলে এই 2.993 কে কি করতে পারি আমরা, বলো তো? 3 লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এটা আসলো আমাদের রেজাল্টটা। এবার আমাদের কাজ কি? এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই আমরা স্থূল সংকেতটা পেয়ে যাবো। এই যে খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন এসেছে 1, নাইট্রোজেন 1, অক্সিজেন 3, এই যে H1N1O3, কিন্তু 1 গুলো তো আমরা লিখবো না, তাহলে HNO3 কার সংকেত এটা আমরা কি জানি? হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত।
তাহলে এখানেও তুমি লক্ষ্য করো যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তার আণবিক সংকেতটা কিন্তু স্থূল সংকেতটা একই রকম। তাহলে ভাইয়া কাদের ক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত ডিফারেন্ট হবে, আলাদা হবে? আমি তোমাকে এই ভিডিওর শুরুতেই বলে এসেছি কাদের ক্ষেত্রে এটা হয়, এবং এছাড়াও একটা শর্টকাট টেকনিক তোমাকে আমি শিখিয়ে দিয়েছি। কি সেই শর্টকাট টেকনিকটা আমি আরেকবার সংক্ষেপে বলি। যেমন ধরো এখানে কে আছে, এখানে আছে 1 1 3, তাহলে 1 1 3 এই তিনটা সংখ্যার মধ্যে আমি যদি গসাগু বের করি, এই গসাগুটা কত হবে? গসাগুটা কিন্তু 1ই হবে। তাহলে এরকম যাদের ক্ষেত্রে তুমি দেখবে যে গসাগুটা হচ্ছে কোনো একটা যৌগের সংকেতে তুমি যদি দেখো যে তাদের মৌলগুলোর যে পরমাণুর যে সংখ্যাটা, সেই সংখ্যাগুলোর গসাগুটা হচ্ছে 1, তাদের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে। কিন্তু যাদের ক্ষেত্রে এটা নয়, যেমন দেখো C6H6 আজকের ভিডিও শুরুতে দেখিয়েছি, এখানে সংখ্যাগুলো কত কত, পরমাণুর সংখ্যা 6 6, এদের ক্ষেত্রে গসাগুটা কত হবে? এদের ক্ষেত্রে কি গসাগু 1? না, এদের ক্ষেত্রে গসাগু 6। এই গসাগু দিয়ে যদি তুমি এই 6কে ভাগ করো তাহলে কি হবে? এটা এই যে খেয়াল করো, এইটাই হচ্ছে তোমার স্থূল সংকেত আর এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। তাহলে আশা করি তোমরা শর্টকাটটাও বুঝে গেলে যে কিভাবে আমরা বুঝবো যে কোনো একটা যৌগের ক্ষেত্রে তার আণবিক সংকেত আর স্থূল সংকেত একই হবে কিনা, আর ভিন্ন হলে কিরকম হবে। এবং তুমি এটাও কিন্তু জেনেছো চ্যাপ্টারের শুরুতেই যে আণবিক সংকেত দিলেই শুধুমাত্র আমরা কোনো একটা যৌগকে অ্যাকুরেটলি বুঝতে পারি এটা কোন যৌগ। স্থূল সংকেত দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমি শুরুতে দেখিয়েছিলাম যে CH স্থূল সংকেত, আমি যদি বলি যে এটা হচ্ছে C6H6 এর স্থূল সংকেত, আবার তুমি যদি বলো C2H2 এর স্থূল সংকেত, তো ভাইয়া এটাই, তখন কি দুইটাই সঠিক না? সেজন্য শুধু স্থূল সংকেত দেখলে আমরা কিন্তু সবসময় অ্যাকুরেটলি বলতে পারি না যে এটা আসলে কোন যৌগ। তাহলে এই ছিল আমাদের শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়ের প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যেতে পারে শতকরা সংযুতি থেকে কিংবা স্থূল সংকেত থেকে, সেটা আমরা দেখব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।